উচিত না এই সময়ে। যেমন ভাই আপনার তাওহিদ স্যারের ক্লাসে, তাওহিদ আনোয়ার স্যার ওনার 110 এর ওনার 111 এর ক্লাসে যে এমনি বসলাম, আমি ওনার 110 এ ছিলাম। হুম হুম। ওনার সেকশনে টোটাল ছিল হচ্ছে আমি সহ, আমি আউটসাইড। জি, এই জি বুঝিনি। এই চ্যাপ্টারটা তো তুমি এসএসসি তে পড়ছো না? এসএসসি, জি, স্থির তড়িৎ ছিল। এইচএসসি, তাই না? স্টির তড়িৎ জি, ছিল। ওই জি। চ্যাপ্টারের মতনই, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুব কঠিন কোনো চ্যাপ্টার না, মানে 21 যেটা আমি যেটা বলতেছি। বিকজ এখানে যা যা ছিল, এই যে তোমার হচ্ছে ইলেকট্রিক চার্জ, তারপরে হচ্ছে এই যে কন্ডাক্টরস, ইনসুলেটরস, এইগুলা কিন্তু আসলে অ্যাকচুয়ালি তোমার ওই সব স্থির তড়িতের মতনই, তাই না? আমার এইগুলা কিন্তু অত কোশ্চেন আসবেও না। তারপর জাস্ট তুমি ধরো এখানে দিয়ে রাখছে, তুমি দেখো কন্ডাক্টর জিনিস কি, যেটার মধ্যে দিয়ে তোমার কি কারেন্ট যায়, চার্জটা ফ্রিলি তাই না? পাস হতে পারে। কারেন্ট যায় যেটার মধ্যে। আর যে নন জি, কন্ডাক্টরস, যেটার মধ্যে কারেন্ট যায় না। নন কন্ডাক্টরসকে ইনসুলেটর বলা হয়, সেটা ঠিক আছে, কিন্তু নন কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যাবে না এটা কিন্তু ভুল কথা। কারেন্ট যাইতেও পারে, কিন্তু তোমাকে সেই পরিমাণ ভোল্টেজ দিতে হবে, যেটা অ্যাকচুয়ালি অনেক অনেক হাই লেভেল ভোল্টেজ না দিলে অ্যাকচুয়ালি নন কন্ডাক্টরস বা ইনসুলেটরস তোমার অ্যাকচুয়ালি ইয়া হ্যাঁ, হয় না। তাহলে ওইটা কি গলে যেতে পারে? অনেক না, গলে যাবে না, অনেক বেশি ভোল্টেজ দিলে ওটা দিয়েও কারেন্ট ফ্লো হইতে পারে। মানে ওটা বেসিক্যালি এমনভাবে, এই যে কাঠ বা হচ্ছে গ্লাস, এগুলার কেমিস্ট্রি বা কেমিক্যাল কম্পোজিশন তুমি যদি দেখো, ওটা এত পরিমাণে সেল বা হচ্ছে ওদের কেমিক্যাল স্ট্রাকচারগুলো এমনভাবে থাকে যে ওইখান দিয়ে তোমার হচ্ছে কারেন্ট ফ্লো হয় না, বুঝছো? কারেন্ট ফ্লো আচ্ছা। হয় না। কারেন্ট যখনই তোমার একটা ভোল্টেজে তো তুমি যখন দাও, তখন তোমার কি বেসিক্যালি ইলেকট্রন ফ্লো হয় না? কারেন্ট মানে কি? জি, ইলেকট্রন ফ্লো হয়। তো ইলেকট্রনের যে পরিমাণ, মোল সংখ্যা যদি চিন্তা ভাবনা করো, তো ওই ইলেকট্রনের মোল এবং কারেন্টের মোলের মধ্যে একটা এখানে রিয়াকশন হয়, এবং ওটার মধ্যে কোনটা বেশি, ইনসুলেটরের যে ইয়া যে ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালের যে ব্যালেন্স বন্ড আছে বা হচ্ছে হ্যাঁ, ম্যাটেরিয়ালকে, মোল কি জিনিস ছিল একটু বলা যাবে? মোল? মোল মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের এক মোল অফ ইউনিট, এটাকে মোল বলা হয়। কেমিস্ট্রির একটা মোল পড়ছিলাম, মনে আছে? ধর এখানে কি, হ্যাঁ ভাই, ১ মোল এটা মনে আছে। হ্যাঁ এডিট করা যায়, এটা এডিট করা যায় কিনা দেখি। এডিটের অপশন আছে। আচ্ছা, আচ্ছা এডিটের অপশন পাইতেছে না এখানে। তারা একটা কাজ, সো এক মোল যদি তুমি চিন্তা ভাবনা করো, এক মোল মানে কি আমাকে বলো তো? ওয়ান মোল অফ সামথিং, ওয়ান মোল অফ সামথিং হচ্ছে এটা। তোমার ধরো সোডিয়াম যদি চিন্তা করো, সোডিয়ামের মনে আছে কত ছিল? সোডিয়ামের ভর কত ছিল? 23 গ্রাম না? 23.5 এরকম কিছু টোয়েন্টি একটা। থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এরকম সামথিং ছিল না? জি, জি, জি। তাহলে গ্রাম এই যে, পার মোল এরকম কিছু একটা হ্যাঁ মনে হ্যাঁ, তো নেই। এক মোল মানে হচ্ছে এই 23.5 গ্রাম। এটা একটা ওয়ান ইউনিট আর কি। আমরা কি বলি, টাকা একটা আমাদের কি ম্যাটার না? এখন টাকা ইউনিটটা কি, 1 টাকা না? জি, 1 টাকা একটা ইউনিট, তাই না? এখন তোমাকে যদি একটা জিনিসের 10 টাকা বলা হয়, 10 টাকা মানে কি? 10টা 1 টাকা নোট। 100 টাকা মানে কি? 100 টাকা মানে হচ্ছে 100টা 1 টাকা নোট, তাই না? জি, এই সেম জিনিস 23.5 গ্রাম সোডিয়াম এনএকে বলা হচ্ছে ওয়ান মোল। তার মানে প্রত্যেকটা জিনিসের ভর, তাতে 1 মোল ভর, এইটাই হচ্ছে হইলো প্রত্যেকটা জিনিসের জন্য আমি সেম। যেরকম হচ্ছে আমি তোমাকে বলি, 23.5 গ্রাম এনএ বা সোডিয়ামকে আমি 1 মোল বলতেছি, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিনের ক্ষেত্রে আমি 17 গ্রামকে আমি কি বলবো? 1 মোল অফ ক্লোরিন, তাই না? এক জি। মোল অফ ক্লোরিন অ্যাটম না, বলতেছি। না ভাই, 17 গ্রাম না, 35.5 না? না না, ও ওইটা, আচ্ছা, এটা শুধু ক্লোরিন। হ্যাঁ ক্লোরিন শুধু অ্যাটম। ক্লোরিন আর যদি মলিকিউল বলো বা হচ্ছে তুমি যেটা বলতেছো আর কি, অণু বলছো, এটা তো অণু। আর তুমি যদি ওই মলিকিউল যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে হলো 35.5 গ্রাম। তাহলে এই জিনিসটাকে বলা হয় মলিকিউল, তাই না? তাহলে ওটা হবে হচ্ছে যে ক্লোরিন, এই যে এরকম গ্যাস আর কি, জি, যেটাকে তুমি বলতেছো, ঠিক আছে? তাহলে এইটাকেও কি আমরা 1 মোল বলবো না? অক্সিজেন যদি বলো, অক্সিজেন O2 যেটা, এটাকে আমি কি বলবো? এক মোল ১ অফ, মোল। 1 মোল অফ অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস, তাই না? গ্যাস আর কি এটা। জি, তো এই যে এই সব ইউনিটটাকে বলা হয় মোল। তাহলে 1 মোল অফ ইলেকট্রন কি হবে? 1 মোল অফ ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রন তো তোমার হিসাব, ইলেকট্রনের মাস তো অনেক কম। এটা হচ্ছে 9.31 ইন্টু 10⁻⁻11 গ্রাম। এটা হচ্ছে 11, সরি, আরে কি লিখছি, নট 11, ইস 31, এত কেজি, ঠিক আছে? এইটাকে কি বলা হবে? 1 মোল না? বুঝতে পারছো?
তাহলে তুমি যদি জি ইলেকট্রনের যদি চিন্তা করো তাহলে 9.31 ইন্টু 10⁻³ কেজি বা গ্রামে হিসাব করলে আরও দুটা শূন্য কমবে আর কি, তার মানে 29 হবে। সো ওইখানে তখন তোমার বলতে হবে হচ্ছে এই এত এত পরিমাণ, এটাকে কি বলা হবে তখন? 1 মোল বলা হবে, তাই না? জি বুঝতে পারছো? তাহলে 1 মোল অফ শুধুমাত্র গ্রামে হয় না, 1 মোল কিন্তু তোমার অ্যাটমও হইতে পারে, 1 মোল অফ তোমার চার্জের ক্ষেত্রে 1 মোল হইতে পারে। তাহলে ইলেকট্রনের চার্জ যদি বলা হয় তাহলে ইলেকট্রনের চার্জ আমরা কি জানি? 1.1 1.6 × 10⁻⁹ মনে আছে এটা? 1.604 বা থ্রি হ্যাঁ হ্যাঁ এরকম সামথিং। ইলেকট্রনের চার্জটা মনে এটা আছে। নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ দুইটাই ক্ষেত্র বিশেষ, বিকজ তোমার ইলেকট্রন যে পরিমাণ থাকে চার্জ, নিউটনের মানে আমরা তো জানি একটা অ্যাটমের মধ্যে কি এটা হচ্ছে ইলেকট্রন, তাই না? এই যে জি ইলেকট্রন এখানে ঘুরে আর এখানে কি নিউট্রন, তাই না? জি নিউট্রন এখানে প্রোটন নিউট্রন দুটো মিলায় এটাকে বলে নিউক্লিয়াস বলা হয়, তাই না? তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের চার্জ থাকে, নিউট্রনের কোনো চার্জ থাকে না। তাহলে ইলেকট্রন বাইরে দিয়ে ঘুরতেছে, এইটার এবং এইটা এই দুটো চার্জ সেম হয়। এই জন্যই একটা ইলেকট্রন কি থাকতে পারে বা একটা একটা অ্যাটম তোমার আসলে অ্যাকচুয়ালি নর্মাল বা নর্মাল থাকতে পারে আর নিরপেক্ষ কি, নিউট্রাল থাকতে পারে। নিউট্রাল থাকতে পারে। যদি তোমার নিউট্রাল বা নিরপেক্ষ না থাকে তাহলেই তোমার কি হবে, ওই যে যখন একটা ইলেকট্রন সরায় যায় তখন কি প্লাস হয় নেগেটিভ হয়, তাই না? এগুলো হয়, একটা জি ইলেকট্রন জি নিয়ে দেয় নেগেটিভ আর সরায় ফেললে কি হয় প্লাস, বা চলে গেলে প্লাস হয়। তাহলে এই জিনিসটার উপরে ডিপেন্ড করে চার্জটা আর কি। কিন্তু এটা তো আমরা জানি এই সংখ্যাটা ইলেকট্রনের চার্জ, তাই না? জি ইভেন প্রোটনের চার্জও এটাই। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এটাকেও আমি কি বলবো, 1 মোল বলবো। প্রোটনে তো পজিটিভ হবে রাইট, প্রোটনে ইলেকট্রনে পজিটিভ নেগেটিভ। হবে, হ্যাঁ, কিন্তু এই পজিটিভ নেগেটিভ অ্যাকচুয়ালি আমরা হিসাব করি না। আমরা যখন ক্যালকুলেট করি তখন হিসেবে এই যে এই ভ্যালুটাকেই ক্যালকুলেট করি আমরা। পজিটিভ নেগেটিভ ওইটা আমরা বোঝার ক্ষেত্রে তখন বুঝি যে যদি ইলেকট্রন হয় তাহলে ওটা নেগেটিভ হয় এবং ওটা হলো অলওয়েজ অ্যাট্রাকটিভ সামথিং টাইপের হয়। নেগেটিভ কখন হয়? যখন তোমার আচ্ছা অ্যাট্রাকটিভ, তাই না? আর পজিটিভ হয় কি? যখন তুমি ছেড়ে দিচ্ছ। বুঝছো? রিপালস। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন তোমার এগুলাকে 1 মোল বলা হচ্ছে। এখন যেটার টপিকে ছিলাম সেটা হচ্ছে হলো ইনসুলেটর। তো একটা কেমিক্যাল ম্যাটেরিয়াল, প্রত্যেকটা জিনিসেরই তো ভিতরে কি আছে, অ্যাটম ইয়ে আছে, অ্যাটমস আছে, তারপরে কি ইলেকট্রন প্রোটন এগুলার কি বন্ড আছে, তাই না? একটা অ্যাটমের সাথে একটা অ্যাটমের বন্ড আছে। তাহলে এই বন্ডগুলো যত স্ট্রং হবে তত কি তোমার কঠিন হবে না এখান দিয়ে ইলেকট্রন পাস হওয়া বা হ্যাঁ বুঝিনি ইলেকট্রিসিটি পাস বুঝিনি হওয়া? আরেকবার কি বললেন? মানে হচ্ছে এক একটা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ভিতরে এইভাবে এইভাবে করে বন্ড থাকে না, হ্যাঁ এভাবে বন্ড এভাবে করে থাকে, বন্ড হ্যাঁ হ্যাঁ থাকে না? থাকে থাকে এই থাকে। যে এভাবে বন্ড থাকে, এই বন্ডগুলো এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম। এই বন্ডগুলো যদি আমি তো লবণ আঁকতেছি, লবণ তো তোমার ওয়ান কাইন্ড অফ লাইক তোমার ইজিলি তুমি ইলেকট্রিসিটি পাস করতে পারে যেহেতু তোমার ইয়ে আছে, পোলারিজম ক্যাপাবিলিটি আছে এর। কিন্তু তুমি যখন জি তুমি এমন কিছু ম্যাটেরিয়াল যেটা ইনসুলেটর, প্লাস্টিক বলতে পারো, প্লাস্টিকের আমরা পলিমার পড়ছিলাম না? পলিমার মনোমার মনে আছে? হ্যাঁ মনে হ্যাঁ। এগুলো এই পড়ছিলাম। ইসে ছিল, এগুলার এসএসসি ইয়াগুলো তে ছিল। অর্গানিক কেমিস্ট্রিগুলো কীরকম ছিল? এই যে এরকম এরকম সামথিং ছিল না? এরকম টাইপের ইয়াপ। বড় রিয়াকশন হতো, এগুলো চেইন রিয়াকশন হতো, মনে আছে? অনেক বড় বড় জি রিয়াকশন হতো। এরকম টাইপের যখন প্লাস্টিক থাকে, প্লাস্টিকগুলো কিন্তু সব প্লাস্টিক যে তোমার ইনসুলেটর তা না, বাট ম্যাক্সিমাম প্লাস্টিকই ইনসুলেটর হয়। কারণ এইগুলোর ভিতর দিয়ে তখন ইলেকট্রিসিটি পাস হওয়া অনেক টাফ হয়ে যায়। বুঝছো? এই আচ্ছা জন্য এই জন্য ওইখানকে আমরা ইনসুলেটর বলতেছি, বিকজ ইলেকট্রিসিটি যখন পাস হচ্ছে না, ফ্লো করতে পারতেছে না, তখন কি সেখানে তোমার কি ইলেকট্রিসিটি যখন ফ্লো না হয় তাহলে ওইটা কি কারেন্ট কন্ডাক্টর হবে? হবে না, তাই না। না? যেহেতু ইলেকট্রিসিটি তোমার ফ্লো হচ্ছে না এখান দিয়ে, এই জন্য আমরা এগুলোকে ইনসুলেটর বলি। বুঝছো? ইনসুলেটর বলি। কিন্তু আমি যদি এমন ভোল্টেজ দেই যে ভোল্টেজে প্লাস্টিকের ভিতরে বন্ডগুলো ইজিলি ভেঙে যায় এবং সাথে সাথে ইলেকট্রন ফ্লো করে, তখন কি এটা একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে না? যেমন তুমি উপরের যে লাইনগুলো আছে না আমাদের ট্রান্সফরমারের লাইনগুলো, ওগুলা কিন্তু প্রায় 10,000 ভোল্টেজ দিয়ে চলে, স্টেপ ভাইয়া আপ কি কি? ট্রান্সফরমার বলা হয়। ভাইয়া আরেকবার রিপিট করবেন কি মানে বললেন আমাদের লাস্ট? যে উপরের লাইন আছে না, আমরা যে বাসার সামনে অনেকগুলো দেখবা যে এরকম লাইন আছে, এই লাইন থেকে লাইনে এরকম তার যায় না, এরকম তার যায় না, তার জি দিয়ে জি দেখবা যে এক লাইনের থেকে এক লাইন, এখান থেকে ধরো দেখবা যে একটা বাসার সামনে এইসব তার থেকে টান দিয়ে এখানে একটা ট্রান্সফরমার আছে, তাই না? হ্যাঁ ট্রান্সমিটার বলে জি ট্রান্সফরমার বা ট্রান্সমিটার যেটাই বলো আর কি। তাহলে ট্রান্সফরমার বা ট্রান্সমিটার থেকে আমরা কি আমাদের বাসার বাড়িতে তোমার লাইন আসছে, তাই না? আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করতেছি। তাহলে এই যে ট্রান্সফরমার, যে এই ট্রান্সফরমার যেখান থেকে আসতেছে, এই যে আমাদের বাসা বাড়ির সামনে যে ট্রান্সমিটার বা ট্রান্সফরমার যেটাই বলো, ওই এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি
স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এটা ট্রান্সফর্মারই বলে, বা ট্রান্সমিটারও অনেক সময় বলতে পারবে, একই জিনিস। স্টেপ ডাউন, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এটা কেন বলা হয় বলো তো? স্টেপ জানি ডাউনটা না। কেন বলা হচ্ছে? বিকজ এই জন্য স্টেপ ডাউনটা বলা হচ্ছে, বিকজ তোমার এই যে এই ট্রান্সফর্মারটা, এখানে তোমার যে ভোল্টেজ আসতেছে এগুলো প্রায় 10,000 ভোল্ট থাকে, বুঝছো? আরও বেশি, 15,000 10,000 ভোল্ট থাকে। কেন? বিকজ এই যে লাইনের যে কারেন্টগুলো আসে, এগুলো আসে হচ্ছে তোমার নরসিংদীর গোড়াশাল। নরসিংদী গোড়াশালতে তোমার হচ্ছে আমাদের জাতীয় গ্রিড। এই জাতীয় গ্রিড থেকে যখন তোমার কারেন্টগুলো আসে, তখন তোমার অনেক বেশি পরিমাণে ভোল্টেজে পাঠাতে হয়, না হলে তোমার কারেন্ট নষ্ট হয়ে যাবে, সিস্টেম লস অনেক বেশি হবে, কারেন্টই পাবা না। এই জন্য বেশি ভোল্টেজে দেওয়া হয়, যাতে তোমার ফ্রিকশন কম হয়, অনেক তাড়াতাড়ি কারেন্টগুলো যায়, অ্যান্ড হচ্ছে অনেক দূর পর্যন্ত লং ডিস্টেন্স যাতে কভার করতে পারে শর্ট টাইমে। এই জন্য ভোল্টেজ অনেক বেশি, ধরো এখান থেকে 20,000 ভোল্টেজে তোমার পাঠায়, এই পর্যন্ত আস্তে আস্তে ধরো 10,000 বা 15,000 ভোল্ট হয়ে যায়, মাঝে সিস্টেম লস হয়। তোমার এই ট্রান্সফর্মার যখন তোমার এই কারেন্টটা নিবে, তখন সে 10,000 ভোল্টেজ কারেন্ট নিচ্ছে, কিন্তু তোমার বাসায় যদি 10,000 ভোল্টের কোনো একটা কারেন্ট দেয়, তাহলে তোমার টিভি ফ্রিজ থেকে শুরু করে সব সাথে সাথে আগুন লাগবে, তাই না? জি, জি। ভাই এই তোমার কারণে কি আমরা স্টেপ ডাউন বলি এই যেটা? জন্যই আমাদের বাসার সামনে যে ট্রান্সমিটারগুলো ইউজ করা হয়, এইগুলো স্টেপ ডাউন করে আমাদের বাসায় হচ্ছে 331 ভোল্টের জিনিস পাঠায়, বুঝছো? এইটা হচ্ছে তোমার, আমরা তো অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি, যেটাকে বলে এসি কারেন্ট, বুঝছো? এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি কারেন্ট হচ্ছে হলো ওই যে আগে আইপিএস আছে না, আইপিএস এর জি। মধ্যে যে কারেন্টটা স্টোর করে ব্যাটারির সাহায্যে, এটাকে বলে ডিসি কারেন্ট। ঠিক আছে? ডিরেক্ট কারেন্ট। ডিসি কারণের ডিসির ফুল ফর্ম কি? ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট। মানে এখনই ডিরেক্ট। বানাইতেছো, এই যে ধরো এই গোড়াশালে এখান থেকে বানায় সাথে সাথে বাসা ইউজ করতেছে, এটাকে ডিরেক্ট কারেন্ট বলা হতো, বুঝছো? আচ্ছা ভাই, তাহলে এই যে লাইট ফ্যান জ্বলে এগুলো কি সব এসি কারেন্ট? এসি কারেন্ট সব কিছু, আমাদের বাসায় যা যা চলতেছে কারেন্টের লাইনে যা চলতেছে সব এসি কারেন্ট, বিকজ ডিসি কারেন্টে কোনো দিন কারেন্টের লাইন জ্বলবে না। তুমি ডিসি কারেন্ট শুধুমাত্র আইপিএস আছে না, যখন তোমার কারেন্ট চলে যায়, তখন যে আইপিএসটা ওটা দেখবে ব্যাটারিতে চলে, এবং ওটা আচ্ছা দেখবে যে ভাইয়া, তাহলে গ্যারেজে যে আপনার ওই ইটাকে বলে ওই যে কারেন্ট চলে গেলে কারেন্ট আসে, এটার নাম তো ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, হ্যাঁ। ভাই বাসার নিচে গ্যারেজে ওই যে থাকে, ওটার নাম তো ভুলে গেলাম। ইলেকট্রিক কার। আরে না 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 ভাইয়া, মানে কারেন্ট, বাসায় যদি কারেন্ট ও, যখন চলে যায় আমার জেনারেটর, জেনারেটর। জেনারেটর, জি জি, ওইটা জেনারেটর কি? কিন্তু ওয়ান কাইন্ড অফ এসি কারেন্টই। কেন কেন? কারণ জেনারেটর হচ্ছে জেনারেট করে কারেন্ট। ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, তুমি বলতে পারো একটা কারেন্ট বানানো মেশিন, যেটা হচ্ছে এই যে এখানে নরসিংদীর যে গোড়াশালে আমাদের কারেন্ট বানায় না, কারেন্ট বানানোর হ্যাঁ। জন্য তো একটা প্রসিডিওর লাগে, এখানে একটা টর্ক থাকবে, এখানে তোমার কি কারেন্ট বানানোর জন্য ওই আমাদের যে যে টেসলা আছে না, নিকোলা টেসলা, নিকোলা জি। টেসলার একটা ফর্মুলা আছে কীভাবে কারেন্ট বানাতে হয়। তো ওই এখানে খালি নিকোলা টেসলা না, এখানে তোমার হচ্ছে অনেক ধরনের সায়েন্টিস্টের অ্যাকচুয়ালি রিসার্চ ছিল, যেমন হচ্ছে মাইকেল ফ্যারাডে, তারপরে হচ্ছে ফ্লেমিংস, এদের সব রুলস ছিল। এই রুলসগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে একটা ম্যাগনেট, এটা তুমি সামনে পড়বা আছে, এটা যে মিডের পরে পড়বে। একটা ম্যাগনেট যখন তোমার কোনো একটা কোয়েলের ভিতর দিয়ে, এরকম একটা একটা কোয়েল, কোয়েল তো বুঝো, কোয়েল মানে হচ্ছে এই যে এই জিনিসগুলোকে কোয়েল বলা হয়। কোয়েল মানে হচ্ছে এই যে এরকম এই রড পেঁচানো, বুঝছো? এই রড পেঁচানো জি। জিনিসটার মধ্যে তুমি যখন এরকম বারবার এই যে এখানে ভিতরে ঢুকাবা আবার বের বের করবা, ভিতরে ঢুকাবা আবার বের করবা, এরকম যদি বারবার আপ ডাউন করো, তাহলে এই রডগুলোর মধ্যে কারেন্ট, ইলেকট্রনের প্রোডাকশন হয়, বুঝছো? এইটাকেই বলা হয়েছে, এই রডগুলোকে তুমি যদি একটা বাল্বের সাথে কানেক্ট করো, যেটা ওরা এক্সপেরিমেন্ট করার সময় করছিল, বাল্বের সাথে কানেক্ট করো, তাহলে তুমি দেখবা যে এই বাল্বটা জ্বলতেছে, যখন তুমি ঢুকাচ্ছ এবং বের করতেছো সাথে সাথে দেখবা যে এই বাল্বটা জ্বলতেছে। তার মানে কি, এই ম্যাগনেট, এটা একটা নর্থ পোল এবং সাউথ পোল, এভাবেই থাকে ম্যাগনেটটা। এই নর্থ পোল সাউথ পোল ম্যাগনেট যদি তুমি এভাবে ঘুরাও, তাহলে তোমার কি সাথে সাথে একটা বাল্ব প্রডিউস হচ্ছে, তার মানে কি এখানে কারেন্ট প্রোডাকশন হচ্ছে না। জি। এই জিনিসটাই কিন্তু তোমার এই জেনারেটর করে, জেনারেটরের ভিতরে এরকম নর্থ পোল সাউথ পোল একটা ম্যাগনেট থাকে, যেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, বুঝছো? এই ঘোরার জন্য ওটাকে তেল দিতে হয়। জেনারেটর কিন্তু এসি কারেন্ট প্রডিউস করে, রিমেম্বার দ্যাট। জেনারেটর কিন্তু এসি কারেন্ট প্রডিউস করে, বাট আইপিএস ডিসি কারেন্ট। কারণ কেন? আইপিএস এর মধ্যে তুমি চলো কিসে, ব্যাটারিতে না। জি। আইপিএসে কিন্তু দেখবা যে ব্যাটারিতে পানি চলে গেলে মাঝে মাঝে বলে যে একটা ফ্যান কম জ্বলতেছে, লাইট অফ হয়ে গেছে, তাই না? এরকম হয় কিন্তু, আমরা দেখছি, না। তাই না? আইপিএস একটা নির্দিষ্ট সময়, ধরো 2 ঘন্টা চলার পরে কি আইপিএস এর আগের মতো ক্যাপাবিলিটি থাকে?
না। না, কিন্তু আইপিএস কিন্তু প্রথমে যেই কারেন্ট যাওয়ার সাথে সাথে যে ধুম করে যে জোরে 3-4টা ফ্যান লাইট জ্বলায় চলতে পারতেছি, সমস্যা হচ্ছে না। কিন্তু 2 ঘন্টা যাওয়ার পরে কিন্তু 3-4টা ফ্যান লাইট জ্বলানো যায় না, দুই একটা অফ করে দিতে হয়, নাহলে দেখবা যে একটা কম ঘুরতেছে, একটা বন্ধ হয়ে গেছে, তাই না? এরকম কিন্তু হয়েছে আমাদের। আচ্ছা। তো আমরা এইসব বুঝি। সো এই জিনিসটা, এটা হচ্ছে ডিসি কারেন্ট, বিকজ ব্যাটারি থেকে ডিরেক্ট কারেন্টটা তোমার হচ্ছে লাইট ফ্যানে যাচ্ছে, এটাকে ব্যাটারি পাওয়ার উপরে চলতেছে। ব্যাটারি যখন পাওয়ার শেষ, যেরকম তুমি ইলেকট্রিক কারে যখনই ব্যাটারি পাওয়ার শেষ, তোমার গাড়ি বন্ধ হয়ে যাবে, ও চলতে পারবে না, বিকজ ওটা ডিসি কারেন্ট। ভাইয়া ভাইয়া একটা মিনিট, আমার 3:30টায় ক্লাস, তো আমি ক্লাসে জয়েন হয়ে বসে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা মিনিট। আচ্ছা, জয়েন্ট সমস্যা। বেসিক্যালি আমরা হচ্ছে কলম স্লো দিয়ে এখন শুরু করবো। এখন পর্যন্ত যা যা আচ্ছা। পড়লাম ওগুলো খুবই বেসিক, ওগুলো আসবে না আসলে, বুঝছো? কুলম্বস ল থেকে কোশ্চেন আসতে পারে, বাট খুবই কম, খুবই লো পসিবিলিটি, বাট কুলম্বস ল লাগবে তোমার, বুঝছো? হ্যাঁ ভাই, কুলম্বস ল থেকে তো আসলে মানে শুরু হবে, এবং এই হ্যাঁ, জিনিসটা তো প্রত্যেকটা ক্ষেত্রে লাগে। আচ্ছা, কুলম্বস ল হলো খুবই সিম্পল, যে দুইটা চার্জের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন যে ফোর্সটা, এটাই হচ্ছে কুলম্বস ল। তাহলে এটা একটা পজিটিভ চার্জ, আর এটা ধরো একটা নেগেটিভ চার্জ, এদের মধ্যে কি হবে? অলওয়েজ অ্যাট্রাকশন হবে, তাই না? হ্যাঁ। দুইটা এরকমভাবে অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকশন হচ্ছে। তো এই ফোর্সটা আমরা কীভাবে করি? ফোর্স ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1/Q2 / R², আর বা টি জি। যেটাই বলো, সমস্যা নেই। তাহলে এই যে এটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে এই সেন্টার থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় আরের ডিস্টেন্স। অ্যান্ড তোমার এই Q1 Q2 হচ্ছে চার্জগুলোর মান, এটা Q1, এটা Q2, আর কে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, কুলম্বস একটা কনস্ট্যান্ট বলা হয়, কোশ্চেন, ওয়ান ইয়া। বাই ফোর পাই অ্যাপসিলন নট ইন্টু এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কনস্ট্যান্ট। এটার মানটা হচ্ছে 9 × 10⁹ নিউটন পার এরকম পার কুলম, কি জানি ইউনিটটা আছে আর কি, সামথিং নিউটন পার মিটার পার এরকম সামথিং আর কি। এটা তুমি ওকে। যে এখান থেকে হিসাব করলে বুঝতে পারবে আর কি কী ইউনিটটা কি আসলে। হ্যাঁ, এটা ইউনিটটা হচ্ছে, দেখো এই যে যে নিউটন, এর সাথে কি এই যে আটটা গুণ করবে, এটা মানে হচ্ছে মিটার স্কোয়ার, আর এই কুলম, পার কুলম আর কি, এটা হবে ইউনিট, যদি ইউনিটটা এখান থেকে বের করো আর কি, বুঝছো? সো এটা আহমরি কোনো ব্যাপার না এটা বের করা। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা ভ্যাকাম, বা হচ্ছে একটা কি বলবো, মানে ইয়ারলেস ফ্লোটে বলা যায় হচ্ছে এই জিনিসটা আর কি, এই যে এটা 9 × 10⁹, কিন্তু এটা কিন্তু অলওয়েজ, কিন্তু এটা 9 × 10⁹ হবে না, বিকজ এটা কিন্তু ভ্যাকামে অলওয়েজ থাকবে না। এমন একটা থাকলো যে ইয়ার আছে, ইয়ার মিডিয়াম বা অন্য একটা মিডিয়াম দিল, তখন কিন্তু এটার মান চেঞ্জ হতে পারে, এবং ওটার মান কি চেঞ্জ হবে, তখন ওটার একটা ফর্মুলা আলাদাভাবে আছে, সেটা আমরা একটু পরে পড়বো, এখন না, এই চ্যাপ্টারে লাগবে না, ওটা হয়তো চ্যাপ্টার 23-তে লাগতে পারে, সম্ভবত 23তেই লাগবে এটা, বা আরও পরে যখন তুমি যে ক্যাপাসিটর করবা তখন লাগবে। আপাতত তখন লাগতেছে না, আপাতত এটা মনে রাখলে হবে যে 9 × 10⁹, আর এটার 1/4 এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। 1/4 পাই এপসাইলন নটের ভ্যালুই তো এটা, তাই না? এইটা হ্যাঁ, 1/4 ইকুয়াল টুই হচ্ছে এটা। আর এই যে অ্যাপসিলন নটের ভ্যালু হচ্ছে এই যে 8.853 into এইট 10 হ্যাঁ into এইট inverse পয়েন্ট এইট 11. ফাইভ ফোর ইন্টু 10⁻11, ঠিক বলছো, হ্যাঁ এইটা। এইটার সাথে হিসাব টিসাব করলে দেখবে যে এটাই আসে আর কি, ঠিক আছে? তাহলে এইগুলো তো জানোই মোটামুটি। তাহলে এইটা তো তুমি যে অ্যাট্রাকশন হয়েছে, যদি তোমার এখানে পজিটিভ হতো তাহলে কী হতো? রিপালশন হতো না? তাহলে এটাও যদি পজিটিভ, এটাও যদি পজিটিভ হতো, তাহলে কী হতো? এদের মধ্যে রিপালশন মানে হতো। ওর রিপালশন হতো, অন্যদিকে হ্যাঁ, চলে যেত। বিকর্ষণ আর কি, রিপালশন হয়ে যেত। ফোর্স কিন্তু এটাই থাকতো, রিপালশন বলো অ্যাট্রাকশন বলো, ফোর্স এটাই থাকতো। তাহলে এখন এই যে জি। এই দুটার মধ্যে রিপালশন হবে, কে কাকে রিপালশন করবে এটাও ডিপেন্ড করতেছে কি Q1 এবং Q2 এর উপরে। এখন ধরো Q1 যদি তোমার ধরো 5 কুলম হয়, আর Q2 যদি 1 কুলম হয়, কে কাকে দূরে ঠেলবে? এই যে Q2টা ওকে দূরে ঠেলবে না, জি। কারণ ওর শক্তি বেশি। মানে সিম্পল জিনিস, তুমি Q1 একটা পার্সন, তুমি হ্যাঁ। আমারে লাথি মারছো এই পাশে, ফুটবলটাকে আই লাথি গেস। মারছো 5 নিউটন ফোর্স দিয়ে, ঠিক আছে? আর আমি এই পাশে তোমার হচ্ছে হলো একজন মানুষ, পজিটিভ চার্জ, আমি তোমাকে ধাক্কা দিতে চাইতেছি, আমি 1 কুলম চার্জ দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি, বা 1 নিউটন ফোর্স দিয়ে তোমাকে এই পাশে আমি ধাক্কা দিতেছি, ঠিক আছে? তাহলে তুমি যেই ডিরেকশন ধাক্কা দিতেছো সেটার পাওয়ার বেশি দেখেই তো আমি এই পাশে আসবো, তাই না? 1 নিউটনের থেকে কি 5 নিউটন বেশি না? জি। তাহলে অ্যাকচুয়ালি তোমার কি, তুমি যে ডিরেকশনে দিছো Q1, সেই অ্যাকচুয়ালি কি Q2টাকে হারাই দিবে, Q2টা তার ডিরেকশনে আসতে বাধ্য, বিকজ 1 নিউটন তো অনেক কম ফোর্স, যার শক্তি বেশি তাই সেই কি অ্যাকচুয়ালি তোমাকে এই পাশে নিয়ে আসতে পারবে, তাই না? জি। বুঝতে পারছো? ভাইয়া, এটা আরেকবার একটু সিম্পল ওয়েতে বুঝাবেন, মানে
ফোর্স না দিয়ে চার্জ দিয়ে বোঝানো যাবে? চার্জ দিই তো, যে তোমার ধরো এই যে সেম জিনিস আর কি, যে ধরো এই যে এটা Q1 তাই না, প্লাস জি। 5 কুলম চার্জ, ঠিক আছে? তাহলে এই ফাইভ হ্যাঁ। কুলম চার্জটার একটা ফিল্ড আছে, এই ফিল্ড আছে, এই ফিল্ডে যখনই সে কোনো কিছু আসবে, এখানে 1 কুলম আসুক 2 কুলম আসুক যেটাই আসুক, ও ওকে কী করবে, এরা যদি নেগেটিভ হয় তাহলে তো অ্যাট্রাক্ট করবে, আর যদি পজিটিভ হয় তাহলে সাথে সাথে কি ওকে ধাক্কা দিবে না? জি। ভাইয়া এই যে এই দাগটা যেটা দিলেন, হ্যাঁ, টিচাররা বলছিল যে ২ টা চার্জের মাঝখান বরাবর নাকি দাগটা দিতে হয়। মানে +5 থেকে 1 সির মাঝখানে দাগটা। আপনি একটা দাগ টানেন তাইলে হ্যাঁ, এখান এখান থেকে থেকে একটা এটা ভাবে 1 বলতেছো? হ্যাঁ ভাই এটা সোজা এরকম হ্যাঁ। আর এই দাগে একদম এই যে এই বরাবর হচ্ছে অ্যারো চিহ্নটা। মানে হ্যাঁ, আচ্ছা তুমি বলতে চাচ্ছ এই যে এটা এভাবে? না ভাই এটা না। এই দাগটা দিলেন না? এই যে ৫ থেকে ১ এর মধ্যে হ্যাঁ। মানে যে মানে ২ টা চার্জ হুম একজন হুম আরেকজনকে অ্যাট্রাক্ট করুক অথবা রিপালস হ্যাঁ যেটাই হ্যাঁ করুক, হুম ২ টা চার্জের মাঝখানে সোজা বরাবর একটা দাগ হবে। এবং যদি একজন চার্জ আর মানে আরেকজনকে অ্যাট্রাক্ট, রিপালস যেটাই করুক না কেন, ওই দাগে আমরা অ্যারো চিহ্নটা ইউজ করব। এই হ্যাঁ জায়গায় অ্যারো চিহ্নটা যেমন এইখানে ইউজ করছেন না 1 কুলম্বের ডান দিকে ভিতরে, হ্যাঁ এই যে ভিতর না বাইরে সরি 1 কুলম্বের ডান দিকে বাইরে। হুম এই যে অ্যারো চিহ্নটা হচ্ছে মানে এই দাগের ভিতরে 1 কুলম্বের বরাবর হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক একদম, ওটা সেন্টার, মানে যে দিক থেকে ফোর্সটা আসবে, ধরো এটা একটা ইয়া না, এটা একটা সেন্টার, ঠিক আছে? ফোর্সটা কোন দিক জি। দিয়ে আসতেছে, এইভাবে আসতেছে, ঠিক আছে? তাহলে যাবেও হুম, সেইভাবে, এই ডিরেকশনই তাকে পাঠাবে, বুঝতে পারছো? জি, তাহলে এটাই হচ্ছে ব্যাপার, এটা এটা তো লাইনস অফ ফোর্স বলা হয়। তোমার এই যে লাইনস অফ জি। ফোর্সে সে অনেকগুলো পাঠাবে এবং সবগুলো তোমার কি সেন্টার পয়েন্ট, সেন্টার দিয়ে যাবে, এই সেন্টার দিয়ে যাবে এভাবে করে, তখন তোমার ওকে। কি সে যেই ডিরেকশনে অ্যাকচুয়ালি ফোর্সটা দিছে তাহলে সেই ডিরেকশনে কি এই পার্টিকেলটা মুভ করবে না? জি। ধাক্কাটা ওই ডিরেকশনেই দিবে, ওইটা তো তুমি আসতেছে, ওইটা তোমার অ্যাকচুয়ালি সামনে যে অঙ্ক করতে গেলেই তুমি ওইটা বুঝতে পারতেছো ওইটা অ্যাকচুয়ালি কোন ডিরেকশন যাচ্ছে। এটা কিন্তু অলওয়েজ তোমার কি এক্স এক্সিস বরাবর হয় না, মাঝে মাঝে কি এই যে এক্স ওয়াই মিলায় করতে হয়, কম্পোনেন্ট বের করতে হয়, তাই না? হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার, আপাতত ওটা আমরা অঙ্ক করতে গেলে দেখি। এখন তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, মানে একদম ওই স্ট্রেট বরাবরই যাবে, এই জন্য তো বললাম যে যখনই তোমার ওই জিনিসটাকে পাবে সে ধাক্কা দিবে। এখন সে এই ব্যাটা যে প্লাস কলম, তারও কি একটা ফিল্ড আছে না? তার ফিল্ডের মধ্যেও যখন তোমার এই যে +5 কলমটা আসবে, সেও কি করবে, তাকে এই ডিরেকশনই ধাক্কা দেওয়ার চিন্তা ভাবনা করবে না? এই যে এই ভাইয়া বুঝি ডিরেকশনে, নাই। আটকে গেছিল আরেকবার। মানে বলতেছি যে এই যে +1 কলমটা তারও তো একটা ফিল্ড আছে, তার জি ফিল্ডের আছে। মধ্যেও যখন তোমার আমি দেখবে যে এই যে এই চার্জটা আসে, বা এই চার্জটা অ্যাকচুয়ালি তার ফিল্ডের কাছাকাছি আসতেছে, তখন সে কি করবে, সেই জিনিসটাকে এই ডিরেকশনে ধাক্কা দিয়ে ট্রাই জি, করবে না? জি, জি, জি। তাহলে দুইজনে যখন ধাক্কা দিবে অ্যাকচুয়ালি তোমার ধাক্কাটা কার বেশি লাগবে? বিকজ ও তোমাকে 5 ধাক্কা একটা। দিচ্ছে হচ্ছে ফাইভেরটা বেশি লাগবে, বিকজ কি ফাইভ তোমার বড়, তাই না? এই ওয়ানেরটা তো অত বেশি কার্যকর হইতে পারবে না। সো এই জন্যই আমি বলতেছি যে অ্যাকচুয়ালি তোমার যখন এরকম হয়, তখন অ্যাকচুয়ালি তোমার বড় কলম বা বড় চার্জ যেই ডিরেকশনে ধাক্কা দেয় ওই ডিরেকশনে ভাইয়া তোমার। স্যার না অ্যাটেনডেন্স এর জন্য ডাকছে ১ টা মিনিট। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে আসো, অ্যাটেন্ডেন্স দিয়ে আসো, হ্যাঁ। এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই এখন। সিমিলারলি তোমার ওই যে এখন যদি তোমাকে এমন ভাই কোশ্চেন আমরা দেওয়া তো হয়, এরকম ম্যাথ ২-১ টা প্র্যাকটিস করলে আমাদের তো আরো ক্লিয়ার হয়ে যাবে না? ইয়েস ইয়েস, হ্যাঁ, এই যে দেখো ম্যাট আমি চ্যাপ্টার তোমার এ জন্য পর্য বানাই। ধরো এটা 5 কুলমের একটা চার্জ, ঠিক আছে? এই লাইন বরাবর আমরা এক্স এক্সিসে আছি, ঠিক আছে? আমরা অন্য কোনো এক্সিসে যাবো না, এখন এক্স এক্সিসে আছি। তাহলে এই লাইন বরাবর ধরো তোমার আমার এই জিনিসটা ইয়ে আছে, এখানে ফোর্স কাজ করবে আর কি, এখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটাকে ধরো আমি চিন্তা করলাম কত, -2 কুলম, ঠিক আছে? আচ্ছা, এদের জি। মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন এটা আমরা বের করতে পারবো, এটা এটা এদের মধ্যে কী হবে, অ্যাট্রাকশন হবে না? অ্যাট্রাকশন হবে। অ্যাট্রাকশন হবে। এখন মাঝে যদি একটা ফোর্স আনি আমি, তাহলে এই এই ফোর্সটা ধরো +2 কুলম, ঠিক আছে? এই ফোর্সটার জন্য এখন অ্যাকচুয়ালি তোমার এই F1 এর মধ্যে তোমার অ্যাকচুয়ালি কী কাজ করবে, মানে তোমার নিউট্রাল ভাইয়া পয়েন্টটা কীভাবে হবে? রিপার রিপালশন না 5 কুলমের ক্ষেত্রে? রিপালশন তো এর সাথে কাজ করবে, কিন্তু এর সাথে আবার অ্যাট্রাকশন, তাই না? এখন তাহলে জি। তোমার নিউট্রাল পয়েন্টটা আমি যদি তোমার বলি যে F1 এর সাথে এই দুটা ফোর্সের নিউট্রাল ফোর্সটা বা হচ্ছে এমন একটা পয়েন্ট বের করো যে পয়েন্টে তোমার
টোটাল ফোর্সের মান 0, নেট ফোর্স। ভাই এটা কি সুপার পজিশনাল কেস এরকম কিছু? সুপার পজিশনাল কেস, ইয়েস। আমরা কিন্তু এই মাত্র যে কাজটা করতেছি এটা সুপার পজিশনাল একটা কেস করতেছি, আচ্ছা বুঝছো? ভাই এইখানে সম্ভবত আপনার ওই যে আহ, মানে আমরা তিনটা চার্জকে যদি একটাকে বলি Q1 Q2 Q3, হ্যাঁ, তাহলে আপনার ওই যে যদি 1 2 এর মধ্যে হিসাব করি তাহলে ফোর্স অন Q2 ডিউ টু Q1 এরকম কিছু একটা এটা করতে টার্ম হবে না। ছিল। তাহলে আমি যদি এখন এই 1 নাম্বারের পজিশনের জন্য অ্যাকচুয়ালি যদি বলি যে দুইটার মধ্যে কোথায় নিউট্রাল পয়েন্ট থাকবে, তাহলে আমাকে এখন কি করতে হবে? এফ ওয়ান কমা, এটা ধরো 1, এটা ধরো 2 নাম্বার বডি, এটা 3, 1,2 এবং এফ 1, কি 3 বের করতে হবে, দেন ডিরেকশন নিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাই না? ইয়াপ ইয়াপ। তাহলে এফ 1,2 যদি বের করো, এটা কীভাবে বের করবো? কে ইন্টু ভাই এই যে কে এটা ইন্টু চার্জ কত, Q1 Q2 5 ইন্টু এই যে এটা হচ্ছে তোমার 2, 2 কোলম -2। ডিভাইডেড বাই হ্যাঁ -2, এটা মাইনাস পরে। লিখবো না? না না, -2 এটা তোমার ইয়ার জন্য। ফোর্স কিন্তু অলওয়েজ কি হয়, একটা পজিটিভ কোয়ান্টিটি। ফোর্স কিন্তু কোনোদিনও কি হয় না, নেগেটিভ হয় না। নেগেটিভ ডিরেকশন বোঝায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিরেকশন আচ্ছা বোঝায়। ভাই তাহলে যদি এটা ইলেকট্রিক ফিল্ডে লিখতাম তাহলে কি মাইনাস আসতো? তখন মাইনাস আসতো। ইলেকট্রিক ফিল্ডে তুমি যদি বলো যে ইলেকট্রিক ফিল্ডে তো অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডে তুমি যদি এর মানটা বের করো ম্যাগনিচিউড ছাড়া, তখন ওটা নেগেটিভ, ওটাও ডিরেকশনই বোঝাবে। আর যদি ম্যাগনিচিউড বের করো তখন এটা নেগেটিভ জীবনও দিতে আই পারবা, সি, বুঝতে পারছি। বুঝছো? সো এখান থেকে আমরা কি একটা ফোর্সের ভ্যালু পাবো না, জি। নিউটন একটা এটা ভ্যালু হচ্ছে পাবো। ভাই এফ 1,1,2 এটার মানে তো হচ্ছে ফোর্স অন টু Q2, সরি সরি, ফোর্স অন টু ডিউ টু চার্জ 1। হ্যাঁ, সিমিলারলি পয়েন্টটা বের করবো, ফোর্স 1, 3 ডিউ টু চার্জ 1, তাই না? ফোর্স অন 3 ডিউ টু চার্জ 1, জি। হ্যাঁ, এটা বের করবা। সেম। তাহলে এটাও তোমার কি যে 5 মানে ইন্টু 2 2 ছিল, ডিভাইডেড বাই হচ্ছে 3। ডিভাইডেড বাই হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এই দুটা ফোর্স বের হবে না। এখন আমাকে বলো তো এই ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে? এই ফোর্সটা কাজ করতেছে হচ্ছে এলো এই যে ও ওকে ঠেলে দিবে কোন ডিরেকশনে, ও সরি, ও ওকে এই ব্যাটাকে ওই -2কে অ্যাট্রাক্ট করবে, তাই না? তাহলে এই ফোর্সটা কাজ জি। করতেছে অন্য একটা কালি দিয়ে দেখি, এই ডিরেকশনে কাজ করতেছে না? ইয়াপ ইয়াপ। আর এই ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে? ভাই মানে অপোজিট দিকে। এই ডিরেকশনে না? জি এখন তুমি তাহলে কি করবা? এই যে নেট ফোর্স যখন বের করব, নেট ফোর্স তখন আমি বেসিক্যালি কি F1,2 প্লাস F1,3 এই দুটাকে আমি যোগ করবো। এখন তোমার হচ্ছে ডিরেকশনের ব্যাপারে তখন এটা নেগেটিভ আসবে, তাই না? এটা জি। নেগেটিভ আমরা আসতেছে, আর এটা কি পজিটিভ আসতেছে, তাই না? পজিটিভ, জি। এটা পজিটিভ আসতেছে। টোটাল মিলে আমার কি, যদি আমি আচ্ছা তোমাকে ভাইয়া এমনি হিসাব নেগেটিভ করতে কেন বলি, আসলো? এটা তো আপনার সাইন তো নাই করিয়ে দিয়েছিল। না সাইন তো এই যে যখন তুমি সুপার পজিশন না তখন তুমি ভেক্টর ফোর্স ক্যালকুলেট করো। ও আর হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ফোর্স এখন ঠিক ক্যালকুলেট আছে। করার সময় কিন্তু তোমার এখন অবশ্যই ঠিক সাইন আছে নিতে হবে, বিকজ ভেক্টরের সাইনটা কিন্তু ডিরেকশন বোঝাচ্ছে, ভাইয়া, তাই না? তাহলে তখন সূত্রে একটা চেঞ্জ আসে না? কোন সূত্রে? ওই যে ইউনিট ভেক্টর লেখা লাগে না F12 তে, ওই যে ও ডান হ্যাঁ, দিকে। এখানে ইউনিট ভেক্টর তুমি লিখতে পারো, সমস্যা নেই। ইউনিট ভেক্টর এখানে আই হবে, বুঝছো? এখানে ইউনিট ভেক্টর আই হবে, কারণ এই পাশে আমরা জি, এক্স কারণ অ্যাক্সিসে এটা কাজ করতেছি না। এক্স অ্যাক্সিস বরাবর হ্যাঁ, আমরা এই কাজ জন্য ইউনিট করছি। ভেক্টর আই হবে। যদি তুমি ওয়াই অ্যাক্সিসে কাজ করো তখন তুমি যে দিতে হবে আর কি, বুঝছো? আর দুটাতে কাজ করলে তখন অ্যাকচুয়ালি কম্পোনেন্ট আকারে আসে, তখন কম্পোনেন্ট আকারে লিখতে হয়, আই প্লাস জে এভাবে লিখতে হয়, বুঝতে পারছো? ওটা সমস্যা নেই, জি ওটা আমরা ওটা তো তুমি লিখতে পারবে, ওটা প্যারা না। তখন তুমি যে মাত্র বললা, এখন করলাম এটা করার পর এখন আমাকে বলতো কোনটার ফোর্সের মান বেশি আসতে পারে। দুটার উপরের মান তো সেমই। এখন যেটা নিচে দেখো 6 স্কোয়ার মানে কি 36 না? জি। আর এটা মানে এটা কম আসবে। এটা এটা 9। বাম তাহলে দিকেরটা এখন কম আসবে। যেটা কম দিয়ে ভাগ করব সেটা বেশি, কি এটার মান কি বেশি আসবে জি না? জি জি জি। তাহলে এটার মান যদি 1 বেশি 3 এর আসে, মান বেশি আসবে আর লেফট সাইড যেটা এটা কম হ্যাঁ, আসবে। তাহলে আমার কি পজিটিভটা যদি জয়যুক্ত হয় তাহলে মানে বেসিক্যালি আমার এই জিনিসটা এই ডিরেকশনে যাবে, তাই না? জি বুঝতে পারছো? ভাই, এটার কারণটা হচ্ছে আসলে আর দূরত্বটা। হ্যাঁ, এটার কারণটা দূরত্ব, এবং হচ্ছে হইলো তোমার হচ্ছে কোন, হ্যাঁ, এটার মেইন কারণ ছিল দূরত্ব, বিকজ এখানে তো আমরা কোয়ান্টিটি চেঞ্জ করিনি, তাই না? এটার জন্য জি। দূরত্ব ছিল, মাঝে মাঝে আপনি চার্জের ভাই জন্য এখন চেঞ্জ এটা হয়। যদি একটা বর্গাকার কিংবা সামান্তরিক এইভাবে সুপারপজিশন ফেলতেন হ্যাঁ, তখন তখন। তোমার এই যে ধরো তোমার এইভাবে দিয়ে দিল, এখানে একটা চার্জের জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে জি একটা চার্জ আছে 5 কুলম, এটার জন্য কি হচ্ছে, তখন কি তুমি এই যে এই ডিরেকশনে করবা। অ্যান্ড এই ডিরেকশন তুমি যখন বের করতে যাবা তখন তোমাকে যদি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল না দেয় তাহলে অবশ্যই কি এই ডিস্টেন্সগুলো দিবে,
এটা কি একটা জি। ট্রায়াঙ্গেল না? এটা যদি এক্স এক্সিসে 0 0 ইউনিটে থাকে এটা বলে দিবে যে এটা 0 0তে আছে, এটা তো অবশ্যই বলবে। এটা ধরো 3 ইউনিট দূরে আছে, এটা ধরো 4 ইউনিট দূরে আছে, তাহলে এটা 3,4 লেখা যায় না? জি। তাহলে এই যে ডিস্টেন্সগুলো দিয়ে দিবে, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এভাবে করে হচ্ছে তখন তোমার ফোর্সের মানগুলো বের করতে হবে, বুঝছো? এক্স এক্সিস ওয়াই এক্সিস কম্পোনেন্ট করে তখন কি একটা হবে হচ্ছে F1,3, এটা ধরো 3 ধরো, তাহলে 3 নাম্বার বা 2 নাম্বার যেটাই বলো না কেন, 3x হবে এক্স এক্সিসের জন্য একটা হবে, আবার F1,3 এর জন্য একটা হবে, এবং এটা হবে কি আই লাস্টে, এটা কি লাস্টে জে হবে, তাই না? কারণ দুইটা যোগ ফলটাই কি বেসিক্যালি এফ কম্পোনেন্ট এই 1,3 এর জন্য, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে এইভাবে করতে হবে। তো এই সেম জিনিসগুলো তোমার হচ্ছে এই যে এখানে আছে, এই যে এই জায়গায় সামনে আছে, এই যে এটা হচ্ছে সুপার পজিশন যেটা আমরা মাত্র বললাম, এই যে 1, নেট, এটা যদি বের করতে চাও। তো এখন তোমার এই যে শেল থিওরিস্টও একটা জিনিস, সেটা স্পেশালি আমরা একটু পরে পড়বো। শেল থিওরিস্টটা আগে এটা করে নাও, মানে যেটা মাত্র ধরছি আর কি। শেল থিওরিস্টটা একটু আলাদা। আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন আসছে, shows two positively charged particles fixed in x-axis. The charges are এত and এত, and the separation distance is এত. What is the magnitude and direction of the electric field? এটা পারবা না? F1,2 বুঝছো না? ভাই আমি একবার কোশ্চেনটা পড়ি। পড়ো। 21 shows two positively charged particles fixed in place on x-axis. আচ্ছা, Q1 এত Q2 এত, particle separation এত, what is the magnitude and এটা বুঝছি। পারবা না এটা? হ্যাঁ, জি ভাইয়া পারবো। এটা যেটা দেখালেন ওইটাই তো। এটাই ছিল, হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে ইউনিট ভেক্টরটা কি মানে এটা তো আই ক্যাপ দিয়ে করব না? আই ক্যাপ, হ্যাঁ, এক্স এক্সিস বলে দিছে। আচ্ছা। আচ্ছা ভাই, এখন কথা আছে। কথা হচ্ছে যে আপনার আম চার্জ পজিটিভ থেকে, আচ্ছা না, চার্জ পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, ভালো কথা। তাহলে ভাই ২ টাই যেহেতু পজিটিভ, ২ টাই তো ভাই একজন আরেকজনকে মানে রিপালস করবে, হ্যাঁ। রিপালস করবে। Q1 এর লেফট সাইডে একটা অ্যারো চিহ্ন, Q2 এর রাইট সাইডে আরেকটা অ্যারো চিহ্ন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর তখন ভাই আমি ইউনিট ভেক্টরটা কি মানে কিভাবে লিখবো? ইউনিট জাস্ট ভেক্টরটা আই ক্যাপ তখন লিখে দিলেই হবে? বেসিক্যালি এখানে মানে তোমার, এখানে ভাই এখানে কথা কিন্তু আছে। দেখো বলে দিছে, এখানে তোমার বলে দিছে যে হোয়াট আর দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F1,2, তাই না? জি। এই 1,2 যখন বলে দিবে ফোর্স সেই অন জিনিসটা, 2 ডিউ টু Q1। হ্যাঁ, আচ্ছা। তার মানে হচ্ছে 1 এর জন্য তোমার 2 এর পার্টিকেল, সো এখানে বোঝাই যাচ্ছে যে তোমার এটা 1 এর জন্য পজিটিভ আই ক্যাপ হবে। দাঁড়াও 1 মিনিট। এইটাই হচ্ছে তোমার, এটা তো বলে দিছে, যে না বলে দে তাহলে দুইটাই বের করতে হবে। দুইটা বের করে তোমার দেখতে হবে কোনটা বড়, তাই না? ওই যে আমি একটু আগে বললাম যে ঠেলতেছে, দুই পাশে ঠেলতেছে, এখন কোনটা বড় ছিল, সেই বড়র দিকে যাবে না? তাহলে বড়টা যদি তোমার জি। এই বাম পাশে হয়, মানে সে যদি ডান পাশে ঠেলে আর কি, তাহলে তোমার পজিটিভ এক্স এক্সিস মানে আই। আর যদি তোমার মানে ওই পাশে ঠেলে, মানে ওই ঠেলে যদি বাম পাশে নিয়ে যায়, এই পাশে নিয়ে যায়, এই দিকে যদি নিয়ে যায় এই Q2টা, তাহলে কি তাহলে নেগেটিভ আই। নেগেটিভ আই হবে, বুঝতে পারছো? যদি তোমার এটা বলে না থাকে, আর বলে থাকলে তো অত সমস্যা নাই, বলে জি। দিবে এগুলো ভাই আর এত। এখানে কি ওই যে আই ক্যাপ যেহেতু দিচ্ছি, ম্যাগনিটিউড বের করার ক্ষেত্রে কি রুট ওভার ওই ওই কাজ করা লাগবে? হ্যাঁ, ম্যাগনিটিউড বের করতে গেলে তুমি যদি এখন আই জে রুট দুটোই ওভার আসবে, তখন স্কয়ার তোমার দিয়ে। স্কোয়ার করতে হবে। যদি তোমার জে না দেওয়া থাকে, তাহলে স্কোয়ার করে রুট ওভার করলে একই জিনিস হবে। একই জিনিসই তো আসে, সেটাই তো। হ্যাঁ, যদি তোমার জে না দেওয়া থাকে, আর যদি জে দেওয়া থাকে মানে হচ্ছে ওয়াই এক্সিস দেওয়া থাকে, তাহলে তোমার চেঞ্জ হবে, বুঝতে পারছো? জি। মানে ম্যাগনিটিউডটা কিন্তু বের করতে হয় যখন তোমার দুইটা পার্টিকেল থাকে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটাই যখন দিয়ে আসে, তখন তোমার বের করতে হবে। কিন্তু যদি একটা দিয়ে থাকে, তাহলে তো আর বের করে লাভ নেই, একই জিনিসই আসবে, বুঝতে পেরেছি। বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে আর যে আরেকটা জিনিস, এটাই যে একটু আগে মাত্র করালাম, এটার মতনই না, দেখো তো, যে এখানে তোমার কি দুইটা পজিটিভের মাঝে একটা নেগেটিভ আসে, তাই না? এখন এখানে দেখো কি বলছে কোশ্চেনটা, যে হোয়াট ইজ দ্য নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ F1, এই 1 নম্বর বস্তুতে, অফ নেট অন পার্টিকেল 1 ডিউ টু পার্টিকেলস 2 and 3, 2 এবং 3 এর জন্য যে ইয়েটা হবে, মাত্র আমি যেটা করেছিলাম এরকম টাইপেরই কিছু একটা হলো না? জি। তাহলে এটা কি পারবা না বের করতে? জি। ভাই হিসাব এখানে করার আপনার পর এ ডিউ টু এত, 2 ডিউ টু 1। ভাই এখানে কি F3,1 আর 2,1 এটা চেয়েছে? F1,2 F1,3 বের করতে হবে।
বুঝতে অন পারছো? পার্টিকেল 1 পার্টিকেল ওয়ান বলছে না, পার্টিকেল ওয়ান কমা নেট মানে হচ্ছে পার্টিকেল ওয়ান কমা টু প্লাস পার্টিকেল ওয়ান কমা থ্রি, এটার ভেক্টর সামেশন। তাহলে ভেক্টর না সামেশন না করতে ভাইয়া, হলে, এইখানে এই আমি জানি কিভাবে ম্যাথটা করতে হবে, হ্যাঁ, কিন্তু ঝামেলায় আটকাচ্ছি 1,2 না 2,1। না না ওয়ান কমা টু, অলওয়েজ যেটার যেই পার্টিকেলটা বলবে, এই যে দেখো যে আইডেন্টিক্যাল ফোর্স between এই যে particle 3 has charge atom and is distance atom from particle 1, what is the net electrostatic force f 1 comma net দিছে না, তার মানে পার্টিকেল 1 এর মধ্যেই কিন্তু সবগুলো বের করতে হবে, তাহলে 1,2 এবং 1,3 হবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা না হয় বুঝলাম, কিন্তু ভাই আমরা আসলে রিড করি কিভাবে? ফোর্স অন এই যে 1,2 টাকে আমরা রিড করি না ফোর্স 2 ডিউ টু 1। মানে হ্যাঁ হ্যাঁ, ফেস 1,2টাকে আমরা রিড করতেছি কি যে ফোর্স ফোর্স অন অন পার্টিকেল 1 ফোর্স ডিউ টু অন পার্টিকেল 2 2। ডিউ টু চার্জ 1, তাই না? হ্যাঁ, ডিউ টু চার্জ 1, হ্যাঁ। কিন্তু ভাই এখানে দেখেন অন পার্টিকেল 1 ডিউ টু পার্টিকেলস 2 এন্ড 3। হোয়াট ইজ এন এইট, হ্যাঁ ওটাই তো বললাম। আর না, তুমি আমাকে কি বললাম মাত্র, মানে ফোর্স 1,2 এটাকে তুমি কি জানি ব্যাখ্যা করলাম? ফোর্স মানে অন 2 ডিউ টু চার্জ 1। না না না, ফোর্স 1 উল্টা বলছো, ফোর্স অন 1 ডিউ টু চার্জ 2 হবে, বুঝছো? এই যে লেখাই তো আছে এখানে, মানে ফোর্স 1,2 এটা মানে হচ্ছে ফোর্সেস অন পার্টিকেল 1 ডিউ টু পার্টিকেল 2, আই বুঝছো? হে ভাই, তাহলে আমি একদিন উল্টা জানি। উল্টাটা বলতেছিল আর কি, এই যে এটা লেখাই তো আছে এখানে। এখানে জাস্ট 2 এবং 3 দুটার জন্য করতে হবে, এই জন্য ফোর্স 1,2 মানে 1,3 দুটাই বের করতে হচ্ছে, বুঝছো? ফোর্স তাহলে ভাই ফোর্স 1,2 মানে হচ্ছে চার্জ অন 1 ডিউ টু 2। হ্যাঁ, মানে হচ্ছে যেই ফোর্সটা চার্জ 1 এর মধ্যে ফিল করতেছে ডিউ টু দ্যাট পার্টিকেল 2 বা ভাই ডিউ টু কিন্তু দ্যাট চার্জ 2। টিচাররা তো রিড করলো এইভাবে, আমার যতদূর মনে আছে 1,2 মানে তো হচ্ছে F2 মাইনাস F1। আচ্ছা ওয়েট, দাঁড়াও, আমরা জিজ্ঞেস করে নিই। আমরা একটা কাজ করি, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি, তাহলে বেটার হয়ে যায়, সমস্যা হবে না। F1,2 এটার মানে হচ্ছে দাঁড়াও, এটা একটু জিজ্ঞেস করে নিই, তাহলে সমস্যা হবে না। না না ভাই, আপনি বলেন, আমি নিজে নিজে করছি আর কি। হুম, ফোর্স অন চার্জ 2 ডিউ টু 1, এটাই তো জান। এই যে দেখছো, এই যে দেখো, চ্যাট জিপিটিরও জিজ্ঞেস করলাম মাত্র যে ফোর্স একদম ঠিক আছে, ফোর্স 1 এটা বলতে হচ্ছে পার্টিকেল 2 এর কারণে পার্টিকেল 1 এর উপরে যে ফোর্স, মানে যেটা প্রথমে থাকে F1, এটার উপরে অ্যাকচুয়ালি ফোর্সটা পার্টিকেল 2 এর জন্য কত হচ্ছে এটাই বলতেছে, মানে টিচার হয়তো ভুল বলছে বা তুমি হয়তো ভুল শুনছো। আমি তো এই জন্যই বলি যে তুমি উল্টাটা বলতেছো, মানে বইয়েও তো এটাই লেখা। ভাই আমি তো এতদিন, আচ্ছা তাহলে F1,2 এটার মানে হচ্ছে চার্জ অন 1 ডিউ টু চার্জ 2। চার্জ 1 না, মানে ফোর্স 1 ফোর্স অন 1, হ্যাঁ, ফোর্স আচ্ছা। 1 ডিউ টু চার্জ 2 আর কি, বুঝতে ফোর্স পারছো? অন এটাই হবে, 1 এটাই ডিউ দেখো, টু চার্জ সবগুলোতে 2। এটাই লেখা। এই কোশ্চেনে তুমি যেটা দেখতেছো এরপরে কোশ্চেনে কিন্তু সেম দেখো, এই যে এটার জন্য চার্জ 1 ফোর্স 1 ডিউ টু পার্টিকেল 2 অ্যান্ড 4, এই দেখছো এটা এখানেও বলছে যেটা 2 অ্যান্ড 3, ওখানে 2 অ্যান্ড 4 বলছে। তাহলে এটাই হবে, যে চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করলাম, ও তো সেমটাই বলছে আর কি। মানে আমিও তো এটাই জানি যে যেটা আগে লেখে তার উপরে হচ্ছে ফোর্স, মানে ওটার উপরে ফোর্স, আর যেটা রেফারেন্সে লিখতেছে মানে কার রেফারেন্সের জন্য এটা হচ্ছে, এটা পরে লেখে, বুঝছো? আচ্ছা আচ্ছা ওটা সমস্যা নেই, এটা তুমি এখন জেনে নিলা। সো এটা যদি হয় তাহলে তুমি কি এটা করতে পারবা না ইজিলি? হ্যাঁ ভাই, এটা পারবো। তাই ইজিলি করতে পারবা। আর এর পরেরটা যদি বলো, এর পরেরটা হচ্ছে কি, এই যে দেখো, একটা কি এক্স এবং ওয়াই দুইটা এক্সিসে দিছে না, জি এখন তোমার কি বলছে, এই যে 1 নাম্বারের জন্য এই দুইটার জন্য তোমার কি বের করতে হবে ফোর্স, তাহলে সেম কাজই জি করতে হবে। এইটার জন্য যদি বের করবা তখন কিন্তু খালি কি আই আসতেছে, তাই না? এক্স হ্যাঁ, এক্সিসই আসতেছে, বাট এটার জন্য কি দুইটা আসবে না, এক্স এই এবং ওয়াই Q4 এর দুইটাই জন্য আসবে। তো দুইটা আসবে। হ্যাঁ, দুটাই বের করতে হবে, তো দুইটা বের করার পরে তুমি জাস্ট যখন, ভাই এখানে কি থিটার ভ্যালু দেওয়া আছে ওই যে? না থিটার ভ্যালু, হ্যাঁ ডি আছে, আছে থিটার ভ্যালু আছে ডি আছে। আছে, হ্যাঁ। ভাই এটা ওই যে আপনার একটা সূত্র ছিল cos থিটা হ্যাঁ মানে হ্যাঁ, cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ, এরকম সাইন থিটা কিছু। জে কেবি, ইয়েস, এই যে তুমি মাত্র বলে ফেলছো, তাহলে এই এই জিনিসটাই করতে হবে।
ওই যে ফোর্সের ভ্যালু যেটা, ফোর্স একটা হবে 1,4x, একটা হ্যাঁ, হবে আমি সূত্রটা একটু 1,4y। বলি, মানে এফ মানে ফোর্সকে ভেক্টর আকারে লিখে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, উপরে মানে ইন্টু লবের সাথে আপনার কস থিটা আই ক্যাপ কস থিটা জে ক্যাপ। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ইয়ে হবে, হ্যাঁ ওই ফোর্সের সাথে একটা হবে cos থিটা i ক্যাপ আর একটা cos থিটা j ক্যাপ, এবং যখন আচ্ছা, তুমি আর ভাই আমি আরেকটা জিনিস জানি যে ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে মডিউলাস অফ দ্যাট, মানে মডুলাস অফ হ্যাঁ দ্যাট হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ডিভাইডেড বাই দ্যাট ভেক্টর। না তুমি উল্টা বলছো, মানে দ্যাট ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ দ্যাট ভেক্টর, দ্যাট ইজ কল ইউনিট হ্যাঁ হ্যাঁ, ভেক্টর। দ্যাট ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস মানে অফ তুমি দ্যাট হরলবের টু। ইয়াটা একটু উল্টা বলে ফেলছো আর কি, সমস্যা নাই, ওটা তুমি যেটা বলছো ঠিক আছে, বুঝতে পারছি আমি আর কি, বুঝতে পারছো। ওইভাবে কাজ করব নাকি না না, যেটা ওইভাবে কেন বললাম কাজ যে করবা, মানে তুমি নর্মালি ফোর্স বের করবে, এখানে যে কাজটা করবে দেখো, নর্মালি হচ্ছে তুমি যে এইটার মধ্যে ধরো এটা 60 ডিগ্রি, এখানে একটা ছিল, এটাই তো বেসিক্যালি তোমার কোশ্চেনটা ছিল, এখানে যেটা বলা হয়েছে, তুমি এই যে F1,2 যেটা, এটা তো বের করতে পারবা, এটা নিয়ে তো কোনো প্যারা নাই। জি এফ ওয়ান জি কমা ফোর যেটা, এটা যখন বের করবা তখন এটার মেইন মান কি, এটা এরকম হবে না, Q1/Q2 বা Q4 যেটাই বলো, Q4 ডিভাইডেড বাই জি ডি জি স্কোয়ার, এটা তো মেইন মান। এইটার সাথে হবে হচ্ছিল কস থেটা, এটা একটা হবে আই, আর একটা হবে এই যে সেম জিনিসই Q1/Q2/ডি স্কোয়ার সাইন থেটা জে, বুঝতে পারছো এইভাবে। ওমা ভাইয়া, এটা দুইটা হচ্ছে না এক্স, একসাথে লেখে। এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই, এই দুটাকে যোগ করলে তুমি পাবা হচ্ছে এই যে 1,4, মানে ইয়াটা। ভাইয়া, এই কাজ কেন করব? এটা তো উপরে লিখে দিলেই হয়। কোনটা লিখে দিবা? মানে উপরে cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ। হ্যাঁ, ওটা 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 জাস্ট লিখে দিলেই হবে আর কি, তোমার ওটা করা লাগবে না। এখন তোমাকে বলি, এইটার জন্য কি একটা আলাদা মান পাবে, এটার জন্য কি একটা আলাদা মান পাবা না? অবশ্যই তাহলে যখন দুইটা আলাদা মান পাবা তখন জাস্ট তুমি যে ওটাকে গুণ করে দেব আমি। এইটা ধরো, এটার মান ধরো 2 আসছে, 2i হবে, জি আর প্লাস জি, এটার মান ধরো 3 আসছে, 3 যে এভাবে 3 লিখবা, j হবে। জি তাই না? এই জিনিসটাই হচ্ছে ফোর্স 1,4, এটাই বলতেছি আমি। এখন তুমি যখন এটার সাথে এই ফোর্স 1,4 এর সাথে তুমি যখন যোগ করবা ফোর্স 1,2, এইটা কিন্তু অলওয়েজ আই এক্সিসে কাজ করতেছে, তাই না? তাহলে যোগের সময় আই এর সাথে আইটা যোগ হবে, যেটা কিন্তু এখানে যোগ হচ্ছে না, তো যেটা অটোমেটিক্যালি থাকবে, যেটা আছে ওইটাই থাকবে, বুঝতে পারছো? আচ্ছা। তাহলে এখন যে না ভাইয়া, আমি আমি যেভাবে ম্যাথটা করি, মানে আপনি একটু স্লাইডটা উপরে নেন, একটু উপরে। হুম হুম হুম, এই যে না না, এত উপরে না ভাই, এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই এখানে F1,2 এই যে x লিখছেন না, মানে হ্যাঁ 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 এই যে cos i ক্যাপ যেখানে লিখেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ভাইয়া পুরোটাতে ব্র্যাকেট দিয়ে cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ এভাবে লিখিত। আচ্ছা, আলটিমেটলি হ্যাঁ হ্যাঁ, আমাদের তো চলবে Q1 চলবে, Q2 D সবই তো একই মান। হ্যাঁ cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j এখন ভাই একই, হ্যাঁ আমার একই। মানের চেঞ্জটা তো হচ্ছে cos থিটাতে আর sin থিটাতে। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশনের সময় তুমি চাইলে জি, এভাবে করে চেঞ্জ আর ভাইয়া করতে পারো। যখন সুপারপজিশন ঘটনা ঘটবে তখন তো হচ্ছে আই ক্যাপের যেগুলা সহগগুলো থাকবে ওগুলোকে যোগ করে দিব, জে হ্যাঁ ক্যাপের যে সহগগুলো থাকবে ওগুলো যোগ করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওগুলো যোগ করবে, এবং যোগ করার সময় তুমি অবশ্যই কি দেখতে হবে, যে এটা অ্যাকচুয়ালি কি নেগেটিভ ছিল না পজিটিভ ছিল, এটা কিন্তু দেখতে হবে, অ্যাট্রাকশন নাকি অবশ্যই এখানে রিপালশন এটা পজিটিভ দেখতে হবে। নেগেটিভ ম্যাটার করে। তাহলে এই জিনিসটা তোমার দেখতে হবে, সো ওইটা জাস্ট তুমি দেখে যদি যোগ করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। আর তুমি যেটা বলছো যে এখানে প্লাস করে যদি এটা করো, প্লাস সাইনটিটা এখানেই ব্র্যাকেটে দিয়ে দাও, তো কোনো সমস্যা নেই, একই তো, মানে সেম জিনিস অ্যাকচুয়ালি। জি জি, বুঝতে পারছো? আমি একটু ভেঙে লিখছি, কারণ ধরো তোমার ভেঙে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম, মানে ধরো বোঝানোর তা জন্য ঠিক আর কি, ভাইয়া, কারণ ওটা জাস্ট এমনিতে তো এক্স তুমি অ্যাক্সিস তুমি যেটা বরাবর। বলছো এটা একদম কারেক্ট, বুঝছো? তাহলে করতে বুঝতে পারবে না পারছি, এগুলা, পারবো। এইগুলো কিন্তু আসে, বুঝছো? তাহলে এখন এগুলো যদি পারো তাহলে এগুলোও পারবা, এই যে এখানে যা যা দিয়ে আছে ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্স, এগুলোও পারবা। দেখো এখানে কি বলছে, এখানে ডিস্টেন্স এল এক্স সমান সমান এল ডিস্টেন্স জুড়ে দিছে, দেখছো? মানে এখানে এল স্কোয়ার হবে কি? হ্যাঁ, যদি ওই ফর্মুলা লেখো এল স্কোয়ার হবে, সেটা ঠিক আছে, সমস্যা নাই। এল ডিস্টেন্স জুড়ে একটা Q2 চার্জ আছে, ঠিক আছে, আর এখানে Q1 হ্যাঁ চার্জ আছে। এখন কি বলছে, অ্যাট হোয়াট পয়েন্ট আদার দেন ইনফিনিটি, ইন আদার দেন ইনফিনিটলি ফার ওয়ে, একটা পয়েন্ট আছে, ক্যান এ প্রোটন বি প্লেসড সো দ্যাট ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে দ্য নেট ফোর্স অন ইট ইজ জিরো। তার মানে হচ্ছে এমন একটা পয়েন্টে তুমি যদি এই এই চার্জটাকে রাখো, একটা প্রোটন মানে কি পজিটিভ চার্জ না,
তাহলে একটা হ্যাঁ প্রোটনকে তুমি হচ্ছে ইনফিনিটিতে রাখলে হবে না, ইনফিনিটি রাখা যাবে না, এমন একটা পয়েন্ট এদের মাঝখানে অর লাইক এখানে অর লাইক এই এটার বাইরে এমন একটা পয়েন্টে রাখবা। এই যে দেখেন লিখে দিয়েছে ফোর্সেস ক্যানট বি ক্যান্সেল, দ্য ফোর্সেস ক্যানট বি ক্যান্সেল, দ্য ফোর্স ক্যান বি ক্যান্সেল অ্যাট দ্য রাইট ডিস্টেন্স। এখন দেখো এখানে তুমি কোথায় রাখলে অ্যাকচুয়ালি এটা নেট ফোর্স অন ইট ইজ জিরো। এই যে এই প্রোটনটা যে আনছো, এই প্রোটনটার এই যে অ্যাট দ্য ওয়াট পয়েন্ট ক্যান এ প্রোটন বি প্লেস সো দ্যাট ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে নেট ফোর্স জিরো হবে। এই প্রোটনের উপরে নেট ফোর্স জিরো হবে। প্রোটনের উপরে নেট ফোর্সটা জিরো হতে গেলে আমাকে কী করতে হয়, যে এই প্রোটনটা ধরো পি, তাহলে এটা 1 নাম্বার, তাহলে এফ পি কমা 1 অ্যান্ড এফ পি কমা 2, এই দুইটা ফোর্স যোগ করে জিরো পাবো। এটাই তো আমার কি ইকুইলিব্রিয়াম হবে না? জি বুঝছো? মানে হচ্ছে এই যে প্রোটনটা আমি একটা পি পজিশন পেলাম, এটা একটা পজিটিভ চার্জ, এখানে একটা ধরো পজিটিভ নেই ছিল, আমি নেগেটিভ সামথিং ছিল, এখানে একটা যদি প্রোটন আনি, এটা পি প্রোটন আর কি ধরো, এটা পি চার্জ, তাহলে এইটা অ্যাকচুয়ালি নেগেটিভ, মানে এটা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম বা জিরো কোথায় হবে, তাহলে এটার জন্য আমরা এফ পি কমা বাকিগুলা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল, তাহলে এটা একবার বের করবো, আবার কি বের করবো এফ পি কমা 2, এই দুটাকে যোগ করলে আমি দেখবো যে অ্যাকচুয়ালি জিরো আসে এটা কিনা। জিরো কিনা। তাহলে এখন দেখো এখানে আচ্ছা এখানেই তোমার বুঝাইছে যে ছবিতে এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ। হ্যাঁ, তাহলে হ্যাঁ এখন এখানে যদি একটা প্রোটন আনো, তাহলে ও ওকে কি এই ডিরেকশনে ঠেলবে, ও আবার জি ওকে এই ডিরেকশনে অ্যাট্রাক্ট করবে, কারণ এই যে অ্যাট্রাক্ট বললাম করবো ইয়া এই যে দেখো এই কিউ টুটা কিন্তু বড় চার্জ ছিল, আর এই প্রোটনটা কিন্তু একটা টু কিউ। জি নেগেটিভ ভাই জি চার্জ। টু কিউ ওই জন্য অ্যাট্রাক্ট করতেছে ওর এই দিকে। জন্যই তোমার কি ওকে অ্যাট্রাক্ট করে নিয়ে যাচ্ছে, তাই না? জি। টু কিউ আর এখন এটা ভাইয়া, ওয়ান ছিল। এখন ভাইয়া এই প্রোটনটা যদি মান বেশি হতো, যদি 8p হতো আর Q2 হ্যাঁ, টা যদি 2p হতো, তাহলে Q2 টা তার 8p দিকে এর আসতো। দিকে চিহ্ন যেত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার দিকে আসে, তখন কিন্তু একটা অন্য আচ্ছা বুঝতে ডিরেকশন হইতে পেরেছি। পারতো। এখন এই ডিরেকশনে যেহেতু যাচ্ছে, এটাকে নেগেটিভ হওয়া পসিবল, মানে সরি, এটা কি জিরো হওয়া পসিবল? কোনটা কোনটা? মানে এই যে ও যাচ্ছে এই ডিরেকশনে, ও যাচ্ছে এই ডিরেকশনে, তাহলে এটা কি না ভাইয়া, জিরো হওয়া তাহলে তো পসিবল? দুইটা সেম হয়ে পসিবল গেল। না। তার মানে তুমি যদি এই দুটার মাঝখানে আনো, তাহলে কিন্তু সম্ভব না। বুঝছো? তারপর জি তুমি যদি এই পাশে দাও, এই পাশে দিলে যেটা হবে সেটা হচ্ছে ও অ্যাকচুয়ালি তোমার এই যে নেগেটিভের জন্য অ্যাকচুয়ালি এই ডিরেকশন যাবে অ্যান্ড পজিটিভের জন্য এই ডিরেকশন যাবে, কিন্তু এটা আবার উল্টা এমন একটা ডিরেকশনে যাবে। বেশি একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে যে এটাও কিন্তু ইকুয়াল না। এটা করে দেখতে পারো যে ইকুয়াল হবে না, যোগ করলে দেখবা যে এটার মান জিরো হচ্ছে না। এটা তোমাকে করে দেখতে হবে কোশ্চেনে, এভাবেই করে তিনটা জিনিসই করে তোমাকে বুঝাইতে হবে যে এটা অ্যাকচুয়ালি হবে না। একমাত্র যদি তুমি এই এরকম একটা ডিরেকশনে দাও, যে ডিরেকশনটা হচ্ছে যে এল এর থেকে একটু বাইরে এক্স ডিস্টেন্সে ধরো আছে, এই ডিরেকশনে হুম, তুমি যদি দাও, তখনই দেখো যে দুটা ফোর্স কিন্তু কি ও ও হচ্ছে ওকে এই এই F1 ফোর্সে ঠেলতেছে, আর Q2টা ওকে F2 ফোর্সে টানতেছে, তাই দুটো আছে ফোর্স টানছে। ইকুয়াল হয়েছে, এবং ইকুয়াল হলে কি দুটো অপোজিট ডিরেকশনে, তার মানে কি জিরো হচ্ছে। তাহলে এটা কি এই পজিশনে অ্যাকচুয়ালি কি এটা নেট ফোর্সটা তোমার ইকুইলিব্রিয়ামে যাচ্ছে, তাই না? বা জিরো হচ্ছে। জি তাহলে এইটাই হচ্ছে আমাদের মেইন পজিশন হবে। তার জন্য আমাকে তিনটা ক্যালকুলেশনে আমাকে দেখাইতে হবে। বুঝতে পারছো? তাহলে তিনটা বুঝতে ক্যালকুলেশন পারছি। দেখানোর আগে এটা তোমাকে বোঝানোর জন্যই দিছে আর কি, যে এভাবে করে তুমি যদি আগের থেকে একটা ইয়ে করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা। এখন এইটার জন্য যদি ক্যালকুলেশন করো, তাহলে এইটুকু ডিস্টেন্স তো এল ডিস্টেন্স, তাই না? ইয়া আর আমরা এই আটটা ধরো এইটুকু এক্স ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, তাই না? এই ক্যালকুলেশনের আনসারটা দেয় নাই স্যার, আনসারটা হয়তো বইয়ে আছে, আচ্ছা সমস্যা নেই, আমরা এটা তোমার হিসাব করি। তাহলে বেসিক্যালি কি হচ্ছে যে এই জিনিসটাকে আমরা এখানে রাখতেছি, তাহলে এটা এক্স ডিস্টেন্স, আর এই পুরোটুকু আমরা হচ্ছে এল পুরোটা হচ্ছে ডিস্টেন্স। এল ডিসটেন্স। ইয়া তাহলে আমরা এটা এল। এই 1 এবং 2 এটা তো আমরা বুঝলাম, এটা পি পজিশন। তাহলে এটা যদি বের করো, তাহলে কে ইন্টু কী হবে, এটা হচ্ছে ওই যে সেম চার্জ, এটা এটা কিউ কত ছিল 8 কুলম মনে, তাই না? 8 কিউ ইন্টু হচ্ছে তোমার এখানে পি ছিল হচ্ছে কত 1 কুলম, এরকম জি ডিভাইডেড বাই হচ্ছে এখানে এল প্লাস এক্স হবে নিচে। এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে এল প্লাস এক্স হোল স্কোয়ার, তাই না? বা এখানে তো ইউনিট ভেক্টর মনে হয় না লেখা লাগবে, কারণ সবই তো আই। ইউনিট ভেক্টর আই হবে। এটা এই পাশে তো আই হবে। দরকার নাই তো ভাই ওটা লেখা। দরকার নাই, কিন্তু তুমি ওই যে ইয়ে আছে না, ওই যে আবার এই পাশে যখন করতে যাবে তখন আবার কি তো এই দিকে টান দিবে, তখন কি নেগেটিভ আই হবে, ওইটা ও কিন্তু তখন আবার হিসাবের জন্য নেগেটিভ, করতে তখন হবে। আবার প্লাস মাইনাসের ব্যাপার আছে। হ্যাঁ জি হ্যাঁ, পি কমা টু যদি করতে চাও, তখন তোমার কি কে ইন্টু এই যে এটা ছিল 2 কলম -2, মানে ওইটা তো বুঝছো -2 এর জন্যই তো বোঝা যাচ্ছে এটা কি হবে। তাহলে পি জি ইন্টু 2 ডিভাইডেড বাই কি হবে, এই এই এইটুকু ডিস্টেন্স অ্যাকচুয়ালি কি এক্স না, তাহলে জি এক্স স্কোয়ার হবে, তাই না? জি বুঝতে পারছো? তাহলে এটা নেগেটিভ আই হবে, এটা দিয়ে রাখো বিকজ তোমার ডিরেকশন বোঝানোর জন্য। তাহলে এখন এই দুটাকে যোগ করার পর আমি টোটাল কি পাবো, জিরো পাবো না?
হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে এফ পি কমা ওয়ান প্লাস এফ পি হ্যাঁ, কমা যোগ টু, যোগ এইটা করেন তো যোগ দেখি করার কি পর হয়। নেট করতে আমি জিরো পাবো। তাহলে এই দুটো যেহেতু একে অপরের অপোজিট ডিরেকশনে, তাহলে আমি এফ পি কমা ওয়ান ইকুয়াল টু এফ পি কমা টু বলতে পারি, বুঝছো? যদি ম্যাগনিটিউড নিয়ে চিন্তা করো আর কি। কারণ এটাও নেগেটিভ আর এটা পজিটিভ, এটা এই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে, তাহলে এইভাবে চিন্তা করতে পারি, ইকুয়াল ধরতে পারি। এখন ইকুয়াল ধরলেই তো এটা নেট ফোর্স হবে। এখন এই এক্স এর ভ্যালুটা কত এটা বের করতে হবে, বুঝছো? বা হচ্ছে একটা রেশিও বের করতে হবে। এল এর ভ্যালু মনে বলে দিছে, তাহলে ভাই এক্স এটা এর কি জিরো আসবে কাটাকাটি করার পরে? এই দুটো, হ্যাঁ এই দুটো কাটাকাটি করার পর মাস্ট জিরো আসবে। এটাই তো ইকুইলিব্রিয়াম, বুঝছো না? মানে এটা দুইটা যোগ করার পরে, রাইট? জিরো আসবে, হ্যাঁ। আর এটা ভাইয়া নিচে এটা কি করলেন, দুইটা ইকুয়াল দেখালেন যে? নিচে নিচে করলাম হচ্ছে যেহেতু জিরো আসতেছে, আর এটা যেহেতু একটা পজিটিভ, এটা যেহেতু নেগেটিভ বেরোচ্ছে, তাহলে কি এইটার নেগেটিভ সামনে যদি আসে, তাহলে এটাকে এই পাশে নিলে কি এইভাবে ইকুয়াল লেখা যায় না? ওকে ভাই, এই ক্যালকুলেশনটা কি একটু করা যাবে তাহলে ভালো হয়। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা তো করতেছে। এই যে ক্যালকুলেশন ধরো, এই যে ইকুয়াল লিখলাম, লেখার পর এখন কি হবে? এই যে এইটা ছিল হচ্ছে কে ইন্টু এইট ইন্টু কত ছিল, 8 ইন্টু এই জি পি 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 মানে ওয়ান আর জাস্ট। পি মানে ওয়ান কোলন, প্রোটন টু ওকে। ইউনিট চার্জ, ডিভাইডেড বাই হচ্ছে এল প্লাস এক্স হোল স্কোয়ার ছিল, তাই না? হ্যাঁ, আর এটা ছিল কে ইন্টু ইকুয়ালস টু কে ইন্টু টু 2 ইন্টু 2 কিউ মাইনাসটা 2 কিন্তু ছিল চলে জি। গেছে, মাইনাসটা কিন্তু অলরেডি 1। আমরা হিসাব করে ফেলছি, হ্যাঁ, ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন দেখো কে কে কাটা চলে গেছে, প্রথম কে কে শেষ। কাটা যাবে? 2 এইটার এই ভাই যে ওইদিকে এগুলোও 2 তুমি দিয়ে কাটতে কাটলে পারবে। কারণ 4 থাকবে। দেখো এক্স স্কোয়ার বাই এল প্লাস এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু, এই পাশে যদি আমরা আনি তাহলে 1/4, ঠিক বলছো? এটা হ্যাঁ, উল্টায় করতে পারো, সমস্যা নেই। তাহলে এটা যদি আমরা উল্টায় ফেলি, তাহলে 4 ইজিক্যাল টু এল প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স আসতেছে, এরকম এক্স স্কোয়ার আসতেছে। ইয়া। এখন এটাকে রুট ওভার করো দুই পাশে, তাহলে 2 ইজিক্যাল টু তাহলে 2 এল is equal to প্লাস L এক্স plus বাই x by এক্স। x. এখন এখানে 2x ইজিক্যাল টু হচ্ছে এল প্লাস এক্স, তাহলে এক্সটা এই পাশে গেলে এক্স ইজিক্যাল টু কত আসতেছে? L. এল। তাহলে এই ডিস্টেন্স হবে, বুঝছো? তাহলে এল এর ভ্যালু কি দেওয়া ছিল? এল এর ভ্যালু কি দেওয়া ছিল কোশ্চেনে? আচ্ছা X is equal to L. আচ্ছা, ওই যে বলেই দিছে অ্যাট এক্স ইজিক্যাল টু এল, সেটা হচ্ছে তোমার কি এই জিনিসটা ইকুইলিব্রিয়াম হবে। তাহলে দেখো এক্স ইজিক্যাল টু এল, যে এটা প্রমাণ হয়েছে না? এটাই অ্যাকচুয়ালি প্রমাণ। এখানে তোমার এটা তো স্যাম্পল কোশ্চেন ছিল, আহ ভাই এটা আসলে প্রমাণ ছিল মূলত। প্রমাণ ছিল, হ্যাঁ অন কাইন্ড অফ একটা প্রমাণের অঙ্ক ছিল আর কি, বুঝছো? তাহলে জি। মিলছে না আমাদের? হ্যাঁ, বুঝতে এই পারছি। আর কি। তাহলে আমি বলি যে তুমি একটু এগুলো বাসায় দু একটা দেখো আরো। আজকে যে শিখাইলাম ভাই না, আমাদের চ্যাপ্টার 121 শেষ না? 21 চ্যাপ্টার কিন্তু শেষ, জাস্ট একটু শেল থিওরি বাকি আছে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি দুই একটা কোশ্চেন, এই যে 10 নাম্বারটা দেখো, করার ট্রাই করো, মানে বাসার মধ্যে আর কি। আমি আজকে একটু এখানে এন্ড করতেছি, তো তুমি বাসার মধ্যে ভাইয়া ট্রাই কোনো করো। সমস্যা নাই, আমি এগুলা নিজে নিজে শেষ করে হ্যাঁ, ফেলছি। যদি না পারো আমাকে বললো, কারণ এখানে দুই একটা কঠিন আছে, যেরকম 13 নাম্বারটা একটু কঠিন আছে, এটা আমি যতটুকু জানি। অনেকে এটার মধ্যে এই যে এই টাইপেরই কোশ্চেন, মাত্র যেটা দেখাইলাম না এক্স এবং ওয়াই, এই টাইপের একটা কোশ্চেন, বুঝছো? এই 13 নাম্বারটা নিজে একটু ট্রাই করতে পারো এটা। আর 10 নাম্বারটা ইজি। 10 নাম্বারটা দেখো, এখানে এ ওয়াই দিয়ে একটা ট্রায়াঙ্গেল টাইপের দিয়ে দিয়েছে, এখানে পারবো তোমাকে ভাইয়া এটা। দেখবা যে তুমি এটা আমি যেভাবে করছি না ওইভাবে তুমি যদি ফলো করো, তাহলে দেখবা যে পারবা, বুঝছো? ওকে, ওকে। সো